এই ছেলেটি ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নিয়ে এবং তার কাছে জমানো সমস্ত টাকা দিয়ে শহরে একটা ফ্ল্যাট কিনে নেয়। কিছুদিন সেখানে তার দিনকাল ভালো গেলেও কয়েকদিন পর থেকেই তার ফ্ল্যাটে শুরু হয় চরম শব্দের যন্ত্রণা। ঠিক যখনই রাতের বেলা সে ঘুমোতে যায় আর তখনই উপরতলা থেকে প্রচুর শব্দের আওয়াজ আসতে থাকে। কিন্তু উপরতলায় গিয়ে ওই ফ্ল্যাটের মালিককে জিজ্ঞেস করলে সে বলে, কই না তো, আমরা তো কোনো শব্দ করিনি। এই শব্দ তার জীবনটা নরক বানিয়ে দেয়। তবে ছেলেটি কি শেষমেশ এই শব্দ কে করেছে সেটা বের করতে পারবে? এমনই অসাধারণ এক অন্য ধরনের গল্প আজকে আপনাদেরকে শোনাবো। কথা দিচ্ছি গল্পের শেষটা শুনে আপনি চমকে যাবেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। ইউসাং অনেক খোঁজাখুঁজি করার পরে সুন্দর একটা ফ্ল্যাট পেয়েছে যার মূল্য 1 বিলিয়ন টাকা। সে যখন অফিসে যাচ্ছিল আর তখনই তার মোবাইলে ওই ফ্ল্যাটের মালিকের নম্বর থেকে কল আসে। তাই জরুরি সে ওই ফ্ল্যাটের মালিকের সাথে দেখা করার জন্য বাস থেকে নেমে দৌড়াতে থাকে। কিন্তু যখন সে কন্ট্রাক্টে সাইন করবে তখন দেখতে পায় যে ফ্ল্যাটের মূল্য আরো 10 লাখ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ইউসাং তখন তাকে বলে যে এই অল্প সময়ের মধ্যেই আপনি এত টাকা বাড়িয়ে দিলেন। তখন ফ্ল্যাটের মালিক বলতে থাকে যে ভাই, নেয়ার হলে তুমি এখনই নাও, না হলে আরো অনেক লোক আছে, তাদের কাছে আমি এই ফ্ল্যাটটি বিক্রি করে দেব। এরপর পেছনে ফিরে সে দেখে যে আসলে ওখানে আরো অনেক কাস্টমার রয়েছে ওই ফ্ল্যাটটা কেনার জন্য। তাই সে তখন নিরুপায় হয়ে আরো 10 লাখ টাকা বেশি দিয়ে তৎক্ষণাৎ ফ্ল্যাটটি কিনে নেয়। সে তার কাছে জমানো সমস্ত টাকা ব্যাংক থেকে তুলে নেয় এবং সেই সাথে বাকি টাকা ঋণ নিয়ে ফ্ল্যাট মালিককে পরিশোধ করে দেয়। সে তখন কল্পনাতে তার নতুন ওয়াইফকে নিয়ে কিভাবে ওই ফ্ল্যাটে থাকবে সেই স্বপ্ন দেখতে থাকে। এরপর বেশ কয়েকটা দিন পেরিয়ে যায়। এখন সে ওই নতুন ফ্ল্যাটে উঠে গিয়েছে। বৃষ্টি স্নাত এক রাতের বেলায় দেখা যায় যে তার পুরো রুম সে একদম অগোছালো করে রেখেছে আর সে ফ্লোরের উপর টান হয়ে শুয়ে আছে। আর ঠিক তখনই তার মোবাইল ভাইব্রেট করতে থাকে। ঘুম থেকে উঠে সে মোবাইল হাতে নিয়ে দেখে যে তখন রাত 4:30 বাজে, কিন্তু তার মোবাইলে তো কোনোই কল আসেনি। আসলে উপরতলা থেকে এই ভাইব্রেশনের শব্দ আসছিল। কিছুক্ষণ পরে সে ঘুমাতে চেষ্টা করলেও উপরতলা থেকে ফার্নিচার টানা শব্দে সে আর ঘুমাতে পারে না। বেচারা এভাবে সারা রাত জেগে থাকে। পরদিন সকালবেলা সে অফিসের দিকে রওনা হলে মোবাইলে খবর দেখতে পায় যে কোরিয়ার সিউল শহরের ঘরের দাম অনেক কমে যাচ্ছে। বেচারা মাত্রই এত দাম দিয়ে একটা ফ্ল্যাট কিনলো, কিন্তু তার দাম এখনই অনেকটা কমে যায়। সে অফিসে এসে কিভাবে এত টাকা লোন শোধ করবে সেই কথা ভাবতে থাকে। তবে তাদেরই অফিসের একজন কলিগ ক্রিপ্টোতে ইনভেস্ট করে অনেক টাকা লাভ করে ফেলেছে। তখন সেই কলিগটি উসংকে এসে বলতে থাকে, যদি তুমিও তোমার সমস্ত টাকা ক্রিপ্টোতে ইনভেস্ট করতে তাহলে অনেক লাভ করতে পারতে। এই কথা শুনে বেচারার মন আরো বেশি খারাপ হয়ে যায়। অফিসের ব্রেক টাইমে সে বাইরে এসে বৃষ্টির ভেতর একা দাঁড়িয়ে থাকে। আর এর কিছুক্ষণ পরে তার বন্ধু এসে তাকে একটা সিগারেট দিয়ে বলতে থাকে যে আরে এত চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তোর চেহারার এই অবস্থা কেন রে? ইউসং তখন বলে যে আরে বলিস না রে ভাই, আমি নতুন ফ্ল্যাটে শান্তিতে ঘুমাতে পারি না। উপরতলার ভাড়াটিয়ারা প্রচুর শব্দ করে। তো বল তোর ট্রেডিং এর কি অবস্থা? আসলে ইউসাং এর বন্ধু ক্রিপ্টোতে ইনভেস্ট করেছে, কিন্তু সে বেশি একটা লাভ করতে পারেনি। এখন দুজন দাঁড়িয়ে তাদের এই দুঃখের কথা বলতে থাকে। যাই হোক, সারাদিনের অফিস শেষ করে রাতের বেলায় ওসাং তার 1401 নম্বর অ্যাপার্টমেন্টে ফিরে আসে। কিন্তু সে তার দরজার সামনে কিছু স্টিকি নোট দেখতে পায়। তার নিচতলার ভাড়াটিয়ারা নোট রেখে গেছে যে তার ছোট দুটো বাচ্চা স্কুলে পড়ে। যদি সে এত সাউন্ড করে তাহলে তাদের পড়াশোনায় ডিস্টার্ব হয়। কিন্তু উসাং নিজেই তো এই যন্ত্রণায় আছে, তাই সে তখন রাগে সেগুলো টেনে তুলে ফেলে রুমে চলে যায়। আর দূরে দাঁড়িয়ে একজন মানুষ এই সব কিছু খেয়াল রাখছিল। উসাং ফ্রেশ হয়ে বাড়ির কেয়ারটেকারকে কল করে বলে যে আমার ফ্ল্যাটের উপর ফ্ল্যাটের পরিবার রাতের বেলায় অনেক বেশি শব্দ করে, সেজন্য আমি খুব ভালো মতো ঘুমাতে পারি না। কিন্তু নিচের ফ্ল্যাটের পরিবার এসে আমার এখানে কমপ্লেইন করে গিয়েছে, আপনি একটু দয়া করে বিষয়টা সমাধান করে দিন। তখন কেয়ারটেকার বলে যে আপনি চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের মধ্যেই উপরে গিয়ে শব্দ করার জন্য নিষেধ করে আসব। উসং এরপর বৃষ্টির ভেতর একটা সাইকেল নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। আসলে এখন সে এত টাকার দেনায় ডুবে রয়েছে যে তা আর তার চাকরির বেতনে হচ্ছে না। তাই সে ফুড ডেলিভারির কাজ শুরু করে দিয়েছে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষের দুয়ারে সে পার্সেল ডেলিভারি করে আসে। মাঝরাত পর্যন্ত কাজ করে সে বাসায় এসে দরজায় আবার সেই স্টিকি নোটগুলো দেখতে পায়। বেচারা কোনো কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে খবর দেখতে থাকে। আসলে এই ফ্ল্যাট কেনার পর থেকেই বাকি ফ্ল্যাটের দাম কমতে শুরু করেছে। এরপর সে ঘুমিয়ে যায়, কিন্তু প্রায় রাত 4:30টার দিকে তার মোবাইলে ভাইব্রেট করতে থাকে। সেভাবে হয়তো কেউ তাকে কল দিয়েছে, কিন্তু গ্লাস ফাটা মোবাইলটা হাতে নিয়ে এসে দেখে যে আসলে তার মোবাইলে কলই আসেনি, বরং তার উপরতলায় হয়তো কারো মোবাইলে কল এসেছে এবং সেটা শব্দই তার কানে এসেছে। আর তখন তার দরজায় কেউ একজন নক করে।
সে ভয়ে ভয়ে যখন তার দরজার ডিসপ্লেতে তাকায় তখন সে দেখতে পায় যে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। ওই মহিলা তখন বলতে থাকে, আমি তোমার দরজায় ওই স্টিকি নোটগুলো লাগিয়েছিলাম। ইউসাং দরজা খোলার সাথে সাথেই মহিলাটি ধাক্কা লেগে পড়ে যায়। সে তখন এর জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেয়। তবে মহিলাটি তাকে বলতে থাকে যে, দেখো আমার ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে, তুমি এত শব্দ করলে আমার বাচ্চাগুলো পড়তে পারে না, তাই তুমি দয়া করে শব্দ করো না। সে তখন ঘুমন্ত চোখে বলতে থাকে, বিশ্বাস করুন আমি শব্দ করিনি, বরং উপরতলা থেকে শব্দ আসছে। কিন্তু ওই মহিলা তখন তাকে বলতে থাকে যে, আমার তো মনে হয় তুমি এরকম শব্দ করো। ইউসং তখন বলে যে, শব্দের কারণে আমি নিজেই ঘুমাতে পারছি না। এই বলে সে যখন রুমের ভেতরে ঢুকে যায় তখন ওই মহিলা দরজায় হাত দিয়ে টেনে ধরে বলতে থাকে যে, যখনই তুমি তোমার রুমে আসো আর তখনই শব্দ শুরু হয়ে যায়। যদি তুমি শব্দ বন্ধ না করো তাহলে আমার হাজবেন্ড এসে তোমার অবস্থা খারাপ করে দেবে। ওসাং এটা শুনে একটু ভয় পেয়ে যায়। ওই মহিলা জোর করেই তখন তার রুমের ভেতরে ঢুকে পড়ে এটা দেখার জন্য যে কোথা থেকে শব্দ হচ্ছে। মহিলা তখন বলে, কই তুমি তো বললে উপরতলা থেকে শব্দ হচ্ছে, এখন তো কোনো শব্দ হচ্ছে না, তাহলে নিশ্চয়ই তুমি নিজেই শব্দ করেছো। আর শব্দ না করার জন্য সে তখন তাকে থ্রেড দিয়ে ওখান থেকে চলে যায়। আর সে যাওয়ার সাথে সাথে আবারও ফার্নিচার টানাটানি শব্দ শুরু হয়ে যায়। এবার ওসং নিজেই রাগ করায় উপরতলায় গিয়ে কলিং বেল দিতে থাকে। আর তখন জিনহো নামে একজন দরজা খুললে ওসাং তাকে বলে যে, ভাই আপনার ফ্ল্যাট থেকে প্রচুর শব্দ হওয়ার কারণে আমি ঘুমাতে পারি না, দয়া করে কি শব্দ বন্ধ করবেন। কিন্তু জিনহো তখন তাকে বলে যে, আমি তো শব্দ করিনি, এমনকি আমি নিজেই শব্দের কারণে ঘুমাতে পারছি না, হয়তো উপরতলার কেউ শব্দ করছে। উসাং তখন তার উপরতলায় গিয়ে দেখে যে ওই ভাড়াটিয়া তখন মাত্র কাজের জন্য বাইরে বের হয়ে যাচ্ছে। আর সে তখন বলে যে, আমাদের বাসায় তো সাউন্ড প্রুফ ফোম লাগানো রয়েছে, তাছাড়া আমি কোনো শব্দ করি না, আমি নিজেও উপরতলার শব্দের কারণে যন্ত্রণায় আছি। ইউসাং আসলে বুঝতেই পারে না যে কে এই শব্দগুলো করছে, সে এর শেষটা দেখতে চায়। তাই সে আরও একতলা উপরে 1701 নম্বর ফ্ল্যাটে গিয়ে কলিং বেল দেয়। তখন তাদের রুমে একজন বৃদ্ধ লোক বের হয়ে আসে। উসং তখন তাকে বলে যে, আপনার ফ্ল্যাট থেকে অনেক বেশি শব্দ হয়, সেই কারণে নিচতলার মানুষজন ঘুমাতে পারে না। তখন ওই লোকটি বলে যে, কি বলছো তুমি এসব, আমি তো নিজেই ভালো করে হাঁটতে পারি না, আর তাছাড়া আমি শব্দ কিভাবে করব। বৃদ্ধ লোকটি তখন তাকে ধমক দিয়ে বলে যে, এভাবে আমার কাছে না এসে বরং এই সোসাইটির সেক্রেটারির কাছে গিয়ে তুমি নালিশ করে এসো। বেচারা তখন নিরুপায় হয়ে উপরে চলে যায়। আর তখন ওই ফ্লোর থেকে একজন মহিলা বের হয়ে আসে। আসলে এই মহিলা এই পুরো বিল্ডিংটা দেখাশোনা করে রাখে। সে তখন উসংকে বলতে থাকে যে এই বিল্ডিংটা এমনভাবে বানানো হয়েছে যে আসলে বোঝারই উপায় নাই যে কোথা থেকে শব্দ হচ্ছে, নিচতলা থেকে নাকি উপরতলা থেকে। ইউসং তখন তাকে বলে যে, আমার নিচতলার ভাড়াটিয়ারা কিছুদিন ধরে আমার রুমের সামনে স্টিকি নোট লাগিয়ে রাখছে, তারা মনে করে আমি শব্দ করি, কিন্তু আসলে আমি তো শব্দই করিনি। তখন সেক্রেটারি মহিলা বলে যে, তোমার রুমের নিচে 1301 নম্বর রুমের ফ্ল্যাটের মালিক আমি নিজেই, আর 2 মাস পরে লিজ শেষ হয়ে গেলে ওনাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেব, আপাতত তুমি একটু কোনোভাবে অ্যাডজাস্ট করে নাও। এই বলে সে তাকে কিছু টাকা দেয়। যেহেতু তার নিজের কাছেও এখন বেশি একটা টাকা ছিল না, সে তখন ওই টাকাগুলো নিয়ে খুশি মনে তার ফ্ল্যাটে চলে আসে। কিন্তু সে তার রুমের সামনে এসে দেখে যে তার সাইকেলের টায়ার কেউ পাংচার করে দিয়েছে। এরপর সকালবেলা অফিসে এসে তারা 2 বন্ধু গল্প করতে থাকে। তখন তার বন্ধু তাকে বলে যে, ভাই আমি একটা জোশ কয়েনের খবর পেয়েছি, যদি আমরা ওই কয়েনে 100 টাকা ইনভেস্ট করি তাহলে 800% ব্যাক পাবো, অর্থাৎ আমাদের 100 টাকা 800 টাকা হয়ে যাবে। আর আগামী 15ই আগস্ট এমনটা হবে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি। তবে তুই যদি এই কয়েনে ইনভেস্ট করিস তাহলে 1 রাতের মধ্যেই তোর ঘাড়ে ফ্ল্যাটের যত দেনা রয়েছে সব তুই পরিশোধ করে দিতে পারবি। ইউসাং আসলে এই ট্রেডিং একদমই বিশ্বাস করে না, তাই সে তার বন্ধুকে মানা করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে ব্যাংক থেকে তার মোবাইলে কিস্তির SMS আসতে থাকে। রাতের বেলায় সে আবারও ডেলিভারির কাজ শুরু করে দেয়। তখন সে মোবাইল খুলে ওই কয়েনটি চেক করে দেখে যে আস্তে আস্তে আসলে ওই কয়েনের দাম বাড়তে শুরু করেছে। কিন্তু সে তার লোভ কোনো মতে ফিরিয়ে নেয়। তবে সে যখন আরেকটা বাসায় ফুড ডেলিভারি দিতে যায় তখন সে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়। বেচারা এবার খুবই রেগে যায়। তখন সে মোবাইল হাতে নিয়ে দেখে যে সেই কয়েনটার দাম আস্তে আস্তে করে আরও বাড়তে শুরু করেছে। এবার সে মনে মনে ঠিক করে ফেলে যে সে ক্রিপ্টোতে ইনভেস্ট করবে। সে তার বন্ধুকে কল দিয়ে তখন বলে যে, তুই কি শিওর এখানে ইনভেস্ট করলে আমি 800% প্রফিট করতে পারবো? তার বন্ধু তখন তাকে বলে যে, হ্যাঁ ভাই আমি শিওর। উসাং তখন তার ফ্ল্যাট বিক্রি করার জন্য চলে যায়। সে তার 1 বিলিয়ন টাকার ফ্ল্যাট মাত্র 850 মিলিয়নে বিক্রি করে দিতে চায়। কেননা সে মনে মনে ভাবে যদি সে এর অর্ধেক টাকাও ইনভেস্ট করে তাহলে এর 8 গুণ সে ফেরত পাবে। আর এরপর চাইলেই খুব সহজেই সে ওই ফ্ল্যাটটি আবারই কিনে নিতে পারবে। কিছুক্ষণ পরে 2 জন কাস্টমার চলে আসে তার বাসাটি দেখার জন্য। সে তখন তাদের কাছ থেকে 85 মিলিয়ন টাকা অ্যাডভান্স নিয়ে নেয়।
সে তখন তাদেরকে বলে যে যদি আমি এই কন্ট্রাক্ট ভায়োলেট করি তাহলে আমাকে কত টাকা জরিমানা দিতে হবে। তখন ওই লোকটি তাকে বলে যে তোমাকে ডাবল টাকা অর্থাৎ 170 মিলিয়ন জরিমানা দিতে হবে। সে তখন ওই 85 মিলিয়ন টাকা নিয়ে তার নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আস্তে আস্তে সে দেখে যে তার কয়েনের দাম আরও বাড়তে শুরু করেছে, কিন্তু তার মোবাইলের চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছিল। তাই সে দৌড়ে এসে কোনো মতে বাসায় ঢুকে মোবাইল চার্জ দিয়ে তার বন্ধুকে কল করে। তার বন্ধু তাকে বলে যে যখন কয়েনটার দাম 850 টাকা হবে তখনই কিনে ফেলার জন্য। সে তখন ল্যাপটপ নিয়ে বসে অপেক্ষা করতে থাকে কখন কয়েনটার দাম 815 টাকা হবে। আর এর অল্প কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় ঝামেলা, কেননা তার উপরতলা থেকে আবারও শব্দ হতে শুরু করে। কিন্তু কোনো মতে সে অনেক চেষ্টা করে 850 টাকায় কয়েনটি কিনতে পারে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই কয়েনের দাম ডাবল হয়ে যায়। তখন উসং তার বন্ধুকে বলতে থাকে, আরে ভাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এতদিন তোকে আমি গালাগালি করেছি, আমাকে প্লিজ মাফ করে দিস। তখন তার বন্ধু তাকে বলে যে 15 তারিখে সকালবেলা 8:15 এই কয়েন বিক্রি করে দিতে হবে, কেননা এরপর থেকেই আবারও কয়েনের দাম কমতে শুরু করবে। ইউসাং তখন এই দিনক্ষণ সমস্ত কিছু ডায়েরিতে লিখে এরপর সে খুশিতে খুশিতে সময় গুনতে থাকে। আজকে তার মনটাও একটু ভালো। সে অনেক দিন পরে তার রুমটা ভালো করে পরিষ্কার করে নেয়। এরপর গোসল টোসল করে মোবাইল হাতে নিয়ে বসে পড়ে কয়েনের দাম দেখার জন্য। আর এভাবে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে আবার উপরতলা জিহ্ন এসে তার রুমে নক করে চেক করতে চায় যে এই শব্দ আসলে উসাংয়ের রুম থেকে আসছে কিনা। কিন্তু সে নিজেও দেখে যে তখন কোনো শব্দ হচ্ছে না। ইউসাং তখন বলে যে ভাই, তুমি বিশ্বাস করো আমি শব্দ করিনি। কিন্তু জিহ্ন তাকে থ্রেট দিয়ে চলে যায়। আর এর কিছুক্ষণ পরে আবারও ওই শব্দ শুরু হয়ে যায়। ইউসাং তখন মনে করে নিচতলা থেকে শব্দ হচ্ছে, তাই সে রাগে দুঃখে ফ্লোরে কিল ঘুষি দিতে থাকে। আর এর কিছুক্ষণ পরে সে জানালায় খেয়াল করে যে কেউ একজন ক্যামেরা দিয়ে তার সমস্ত কিছু রেকর্ড করে নিচ্ছে। কে সবকিছু ভিডিও করছে এটা দেখতে সে বাইরে আসলে দেখে যে তার পাশের ফ্ল্যাটের একটা মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তখন ওই মেয়েটিও তাকে বলে যে শব্দ না করার জন্য। আসলে সে তো নিজেই কোনো শব্দ করছে না, তাই বেচারা তখন নিরুপায় হয়ে ঘুমাতে না পেরে বাইরে এসে দাঁড়িয়ে থাকে। আর তখন একজন লোক এসে তাকে উল্টা থ্রেট দিয়ে যায় যে যেন সে উপরতলায় আর শব্দ না করে। বেচারা তো আসলে কিছুই বুঝতে পারছে না যে তার সাথে আসলে কি বা হচ্ছে। তবে কিছুক্ষণ পরে ওই লোকটির সাথে আবার তার সাথে লিফটে দেখা হয়ে যায়। এই লোকটি আসলে নিচতলা ওই ভাড়াটিয়ার হাজব্যান্ড। যাই হোক, তবে সে তখন নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ে। কিন্তু এরপরে শব্দ আরো বেশি হতে থাকে। এভাবে পরের রাতেও এমন বিদঘুটে শব্দ হতে থাকে। এমন শব্দের কারণে সে প্রায় পাগল হয়ে যাচ্ছে। তাই সে হ্যালোসিনেট করতে থাকে, কিন্তু তার কয়েনের দাম হু হু করে বাড়তে থাকে। তাই এসব কোনো কিছুতে সে কান না দিয়ে বরং একটা মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে রাতের বেলায় এত বেশি শব্দ হয় যে তার ধৈর্যের বাঁধ একদম ভেঙে যায়। সে তখন রাগ করে তার ফ্লোরে একটা কাঠের হাতুড়ি নিয়ে মারতে থাকে। যদিও আজকে সকালে 8:15 তার কয়েন বিক্রি করতে হবে, কিন্তু সকাল হওয়ার সাথে সাথে সে খেয়াল করে যে তাদের বিল্ডিংয়ের যত ভাড়াটিয়া আছে সবাই তার রুমের সামনে এসে কমপ্লেন করছে যে যখনই তুমি ঘরের ভেতরে থাকো তখনই এই বিল্ডিংয়ে সাউন্ড হতে থাকে। আর এর কিছুক্ষণ পরে ওই বাসার সেক্রেটারি মহিলা এসে তাদের সবাইকে থামিয়ে দেয়। তখন ইউসং বলে যে যদি আমার নিচতলার বাসা চেক করা যায় তাহলেই তো আমরা খুঁজে পাবো আসলে কার রুম থেকে শব্দ হচ্ছে। তখন ওখানকার বাকি সবাই বলতে থাকে যে তাহলে তোমার বাসা থেকেই আগে আমরা খুঁজতে শুরু করি। সেক্রেটারি মহিলা তখন তার বাসায় খোঁজ করার জন্য বলে। জিহ্ন তখন তাড়াতাড়ি ভালোভাবে খোঁজ করতে থাকে। আর তখনই শব্দ বন্ধ হয়ে যায়। ইউসং তখন বলে যে দেখো, আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি, তাহলে আমি ভেতরে শব্দ করছি কিভাবে? কিন্তু জিহ্ন সবাইকে ডেকে এনে দেখায় যে ইউসং মোবাইলের মাধ্যমে ভাইব্রেশন চালু করে দিয়ে অটোমেটিকভাবে তার রুমে একটা শব্দ করার সিস্টেম বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইউসং তো তার নিজের রুমে এমন একটা লুকানো জায়গা রয়েছে সেটাই সে জানে না। সে তখন ভাবে হয়তো নিচতলার ভাড়াটিয়ার হাজবেন্ড তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এমনটা করেছে। তাই তখন সে তার সাথে মারামারি শুরু করে দেয়। তখন ওই লোকটি ইউসংকে ধাক্কা দিলে তার মোবাইলটি পড়ে যায়। ইউসং নিজেকে বাঁচানোর জন্য উঠে দাঁড়ালে ওই লোকটি একা একা ফ্লোরে পড়ে যায়। আর তখনই পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। সে বারবার পুলিশকে বলতে থাকে যে স্যার, আজকে 8:15 আমার অনেক জরুরি একটা কাজ রয়েছে, আর তাছাড়া আমি ওই লোকটিকে মারিনি, আমাকে প্লিজ ছেড়ে দিন। কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না। সে তখন পুলিশকে বলে যে তাহলে দয়া করে আমার মোবাইলটা আমাকে ফেরত দিন। কিন্তু সকালবেলা ধাক্কাধাক্কি করার কারণে তার মোবাইলটাও এখন ভেঙে গিয়েছে। আসলে যদি এখন সে তার কয়েন বিক্রি করতে না পারে তাহলে সেগুলোর দাম আবার কমে যাবে। বেচারা এবার একদমই মাইন্ডকার চিপায় পড়ে যায়। তাই সে বুদ্ধি করে তখন বাথরুমের কথা বলে ওখান থেকে বাইরে পালিয়ে যেতে চায়। কিন্তু পুলিশরা তখন তাকে ধরে ফেলে।
তখন সে খেয়াল করে যে ওই পুলিশ স্টেশনে একটা কম্পিউটার রয়েছে। তাই সে অনেক কষ্ট করে পুলিশদেরকে ফাঁকি দিয়ে ওই কম্পিউটার রুমে গিয়ে তার আইডিতে লগ ইন করে দেখে যে আরে তার তো অনেক অনেক লাভ হয়ে গেছে। কিন্তু যখন সে ওই কয়েন বিক্রি করবে আর তখনই পুলিশরা ওখানে চলে আসে। সে কোনোভাবেই সেল নাওয়ে ক্লিক করতে পারছিল না। যখনই সে ক্লিক করতে যাবে আর তখনই তার হাতে ইলেকট্রিক গান দিয়ে শক দেয়া হয়। কিন্তু বেচারা তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকে। এখন তো তার হাতটাও কাজ করছে না। অনেক কষ্টে সে প্রায় বিক্রি করেই দিতে যাবে আর তখনই একজন পুলিশ এসে কম্পিউটারের কেবল খুলে দেয় আর তখন সে জ্ঞান হারিয়ে ওখানে পড়ে যায়। আর যখন তার হুঁশ ফিরে আসে তখন তার বাসার সেক্রেটারি মহিলা এসে পুলিশের কাছে প্রমাণ দেয় যে ইউসাংয়ের কোনো দোষ নেই, বরং তাদের নিচতলার ভাড়াটিয়ে উল্টো তাকে প্রথমে মেরেছিল। তখন পুলিশ এসে তাকে সরি বলে আর তার মোবাইলটি তাকে ফেরত দেয়। কিন্তু এতক্ষণে সে তো তার সব কিছু হারিয়ে ফেলেছে। অল্প দামে তার বাড়িটাও চুক্তি মোতাবেক বিক্রি হয়ে যাবে। বাসায় ফিরে এসে সে তার ভাঙা ল্যাপটপটি নিয়ে তার আইডিতে লগ ইন করে দেখে যে সেই কয়েনের দাম প্রায় 100% কমে গিয়েছে। অর্থাৎ তার সেই 85 মিলিয়ন টাকা সে লস করে ফেলেছে। এটা দেখে বেচারার মন একদমই ভেঙে যায়। সে তখন রাগে দুঃখে কান্না করতে থাকে, কেননা এত স্বপ্নের বাড়ি এবার তাকে বিক্রি করে দিতে হবে। সে তখন একটা নোট লিখে নিজেকে এবার শেষ করে দেওয়ার জন্য জানালার কাছে এসে দাঁড়ায়। আর তখনই উপরতলা থেকে আবারও শব্দ শুরু হয়ে যায়। এবার সে তার ঘরের ভেতর থেকে একটা হাতুড়ি নিয়ে জিনহোয়ের উপরে হামলা করে বসে। কিন্তু সে জিনহোকে মারতে গিয়ে উল্টে তার হাতেই মার খেতে থাকে। জিনহো যখন তাকে মারতে যাবে আর তখন সেও ওই বিল্ডিংয়ের শব্দ শুনতে পায়। তখন সে বুঝতে পারে যে আসলে ইউসাং কোনো শব্দ করেনি। এরপর তারা শত্রুতা ভুলে দুজন বন্ধু হয়ে যায় এবং দুজন মিলে নিচতলায় গিয়ে কলিং বেল দিতে থাকে। কিন্তু দরজায় হাত দিয়ে তারা টের পায় যে আসলে রুমটা খোলা রয়েছে। তাই তারা দুজন তখন 1301 নম্বর ফ্ল্যাটের কোনায় কোনায় সবকিছু খুঁজতে থাকে। কোথাও তারা শব্দ করার কোনো কিছুই খুঁজে পায় না। তখন ইউসাং অনেক খোঁজাখুঁজি করার পর কিছু ডকুমেন্ট খুঁজে পায়। আসলে 3 দিন আগে সে যাদের কাছে তার বাড়িটা বিক্রি করেছিল সেই দলিলটা এখানেই রয়েছে। তারা দুজন তখন ওই দলিলগুলো নিয়ে উপরে চলে আসে। তখন জিনহো বলে যে আমার ফ্ল্যাটটাও তাদের কাছ থেকেই লোন নিয়েছি। তারা তখন বুঝতে পারে যে আসলে 1301, 1401 এবং 1501 এই 3টি অ্যাপার্টমেন্টের মালিকই একজন। তখন তারা আরও ভালো করে বুঝে যে যদি এভাবে শব্দ করে প্রত্যেকটা ভাড়াটিয়াকে এখান থেকে বের করে দেয়া যায় তাহলে তো ওই বাড়িওয়ালারই লাভ, কেননা সে অল্প দামে তাদের কাছ থেকে সমস্ত ফ্ল্যাটগুলো কিনে রাখতে পারবে। তারা দুজনেই তখন বুদ্ধি করতে থাকে যদি তারা এই ব্যাপারটা ধরিয়ে দিতে পারে তাহলে তাদের দুজনের বাড়ি বিক্রির কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারবে। তারা তখন মনে করে হয়তো নিশ্চয়ই ওই সেক্রেটারি মহিলা এর পেছনে রয়েছে। আর এর কিছুক্ষণ পরে ওই সেক্রেটারি মহিলা ইউসাংকে কল করে তার রুমে ডেকে নেয় কালকের ঝামেলার ব্যাপারে কথা বলার জন্য। সে যখন তার সাথে কথা বলছিল তখন জিনহো এসে তাদের দরজায় নক দিতে থাকে। আসলে তারা দুজনেই বুদ্ধি করে এখানে এসেছে যেন এই বাসায় তল্লাশি করে দেখতে পারে শব্দ আসলে এখান থেকে হচ্ছে কিনা, কেননা এই সেক্রেটারি মহিলাই সিস্টেম করে অন্য মানুষ দিয়ে তাদের কাছ থেকে ফ্ল্যাটটি কিনে নিয়েছে। ইউসাং তখন বাথরুমের কথা বলে ওই বাসায় খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু অনেক খুঁজে আসলে সে কোনো কিছুই পায় না। তবে কিছুক্ষণ পরে সে ওখানে একটা পিস্তল দেখতে পায়। কিন্তু এর কিছুক্ষণ পরেই সেক্রেটারি মহিলার হাজবেন্ড তাকে চোর বলে মারতে যায়। তখন ইউসাং তাদেরকে বলে যে আমি বুঝতে পেরেছি তোমরা আমাদেরকে বোকা বানিয়েছো, তোমরাই এই সিস্টেম করে এই ফ্ল্যাটের দাম কমিয়ে আমার থেকে কিনে নিয়েছো। জিনহো তখন তাকে নিয়ে নিচে চলে আসে। তারা দুজনে এবার এক হয়ে খুঁজে বের করতে চায় যে কে আসলে শব্দ করছে। ইউসাং বাসায় ফিরে এসে তার ভাঙা মোবাইল হাতে নিয়ে সেটা অন করতে পারে না। তবে তখন সে সেই মোবাইলটি হাতে নেয় যেটা আসলে গতকাল তার বাসা থেকে উদ্ধার করা হয়েছিল। সে তখন ওই মোবাইলটি হাতে নিয়ে দেখে যে ওখানে ওয়াইফাই পাচ্ছে। তাই সে এবার কোন রুম থেকে এই ওয়াইফাই কানেক্ট করা আছে সেটা দেখার জন্য চলে যায়। কিন্তু জিনহোয়ে রুমের সামনে আসলে সে দেখে যে এখানে পুরোপুরিভাবে নেটওয়ার্ক পাচ্ছে। সে জিনহোকে তখন তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইলে জিনহো বলে যে আমার তো ওয়াইফাই নেই। কিন্তু এবার ইউসাং জিনহোকেও সন্দেহ করতে থাকে। সে প্রতিটি রুমের সামনে গিয়ে ওয়াইফাইয়ের রেঞ্জ চেক করতে থাকে। তবে সে খেয়াল করে যে শুধুমাত্র জিনহোয়ের রুমের সামনেই ভালো নেটওয়ার্ক পাচ্ছে। তাই সে তখন এবার বুদ্ধি করে জিনহোয়ের পিছু করতে থাকে। তারা দুজনেই স্টিম বাথ নিতে জিমে আসে। তখন জিনহো ইউসাংকে বলে যে আমি আসলে একজন আন্ডারকভার জার্নালিস্ট, লুকিয়ে লুকিয়ে আমি বিভিন্ন টিভি প্রোগ্রামে রিপোর্ট করে থাকি। তবে কে যে আমাদের বাসায় শব্দ করছে সেই লোকটাকে পেলে আমার তো মেরে ফেলতে ইচ্ছে করছে। তখন ইউসাং বলে যে হ্যাঁ ভাই, ঠিকই বলেছ, আমার নিজেরও তাকে মেরে ফেলতে মন চাচ্ছে। কিছুক্ষণ পরে ইউসাং তাকে বলে যে ভাই তুমি তাহলে এখানে থাকো, আমি বরং রুমে চলে যাই, আমার এখানে একটুও ভালো লাগছে না। এই বলে সে উপরে এসে জিনহোয়ের রুমে ওয়াইফাই খুঁজতে থাকে। সে রাউটারের পেছনে থাকা নাম দেখে বের করে ফেলে যে
আসলে ওই মোবাইলটা এই বাসার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট রয়েছে। প্রমাণ হিসেবে সে ওটার একটা ছবি তুলে নেয়। এবার ইউসং পুরোপুরি বুঝে যায় যে শব্দ আসলে 1501 নম্বর রুম থেকে তথা তার উপর রুম থেকে এসেছিল। তবে সে ওখানে একটা গোপন রুম খুঁজে পায়, যেখানে তার উপর নজরদারির সমস্ত প্রমাণ দেখতে পায়। সে কবে সাইকেল থেকে পড়ে গিয়েছিল, কোথায় গিয়েছিল, সমস্ত কিছুই সেখানে লেখা রয়েছে। সে ওখান থেকে সমস্ত কিছু ছবি তুলে রাখে, কিন্তু তখনই তার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। ইউসং এবার জিনহোয়ের রুমে ভাইব্রেট করার মেশিনও খুঁজে পায়। সে এবার সম্পূর্ণ শিওর হয়ে যায় যে জিনহোই তাকে ফাঁসিয়েছে। তবে যখন সে রুম থেকে বের হবে আর ঠিক তখনই জিনহো তার রুমে চলে আসে। এবার তো ইউসং আটকা পড়ে যায়। সে তখন তার রুমেই চুপচাপ লুকিয়ে থাকে। জিনহো তখন গোপন একটা মেমোরি কার্ড বের করে ভিডিও এডিট করতে বসে যায়। কিছুক্ষণ আগে ইউসং বলেছিল তার আসলে যে শব্দ করে তাকে মেরে ফেলতে ইচ্ছে করে। এই কথাটিকে সে অন্যান্য ফুটেজের সাথে এমনভাবে জুড়ে দেয় যেন মনে হয় উসাং একজন মানুষকে মেরে ফেলতে চাচ্ছে। আর এসব কিছু ইউসং দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে পায়। তবে সে তখন রাগে ফুলতে থাকে, কেননা বন্ধু হয়েও জিনহো তাকে ধোঁকা দিয়েছে। তাই সে সারাদিন ওই রুমের ভেতরেই অপেক্ষা করতে থাকে রাত হওয়ার জন্য। রাত হলে সে একটা হাতুড়ি দিয়ে জিনহোকে মারার জন্য যায়, কিন্তু সে ছিল খুবই ভীতু একটা ছেলে। সে তখন তাকে মারতে পারে না। তবে এর কিছুক্ষণ পরেই কে যেন ওই রুমের কলিং বেল দেয়, আর এটা দেখে সে তাড়াতাড়ি খাটের নিচে লুকিয়ে পড়ে। তবে দেখা যায় যে আসলে অন্য কেউ নয়, বরং ওই মহিলাটি তার রুমে এসেছে। এবার জিনহো বুঝে যায় যে তার উপরতলা এবং নিচতলা দুজনে মিলেই তাকে বোকা বানিয়েছে। তখন ওই মহিলাটি জিনহোকে বলতে থাকে যে তোর কারণে আমার হাজবেন্ড অ্যাক্টিং করে নিজেকে মারতে গিয়ে এবার কোমায় চলে গেছে। জিনহো তখন তার খাটের নিচ থেকে তাকে কিছু টাকা দিয়ে দেয়, কিন্তু ওই মহিলাটি টাকা না নিয়ে বরং ওখানে খাটের নিচে থাকা কয়েকটা হার্ড ডিস্ক ভেঙে ফেলে। জিনহো তখন রাগ করে ওই মহিলাটিকেই মেরে ফেলে। আর এই সব কিছু ইউসং খাটের নিচ থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। কিছুক্ষণ পরে জিনহো পুলিশকে কল করে বলে যে আমার বাসায় একটা খুন হয়েছে, হয়তো আমার নিচতলার ইউসং নামের ওই ছেলেটি তাকে মেরে ফেলেছে। এবার তো ইউসং একবারই ফেসে যায়। সে বের হয়ে লাশ দেখে বমি করে দেয়। তবে সে যখন বাইরে বের হতে যাবে তখনই জিনহো তাকে দেখে ফেলে। জিনহো তখন নিজেই ওই হাতুড়ি নিয়ে নিজেকে আঘাত করে সেটা ইউসং এর হাতে ধরিয়ে দেয়। এরপর সে তাকে বলতে থাকে যে আমি সাক্ষী দেব তুই ওই মহিলাকে মেরে আমাকেও মেরেছিস। ইউসং তখন তাড়াতাড়ি ফিঙ্গারপ্রিন্ট বুঝতে থাকে। সে জিনহোকে মারতে গেলে উল্টা জিনহো তাকে মারতে থাকে এবং তাকে বলতে থাকে এই বিল্ডিং যে বানিয়েছে তাকে ধরার জন্য আমি এখানে এসেছি। আসলে ওই সেক্রেটারি মহিলার সমস্ত কালো টাকার ইনভেস্টিগেশন করার জন্য সে এখানে এসেছে। ইউসং তখন তাকে বলে যে ভাই তোমার সাথে আমার তো কোনো শত্রুতা নাই, তাহলে তুমি আমাকে কেন এভাবে ফাঁসালে? জিনহো আসলে যদি কোনোভাবে এই রিপোর্ট তৈরি করে ওই মহিলার মুখোশ খুলে দিতে পারে তাহলে সে অনেক বেশি পপুলার হয়ে যাবে, কিন্তু ইউসাংকেও যদি মেরে ফেলা হয় তাহলে ওই মহিলার ঘাড়েই সমস্ত দোষ পড়বে। তাই সে তখন ইউসাংকে মারতে চায়, কিন্তু ইউসাং তখন তাকে বলে যে আমাকে মেরো না, বরং আমরা দুজন মিলে ওই মহিলার সমস্ত খবর বের করে আনবো আর এই লাশটা গায়েব করতেও তোমাকে সাহায্য করব। এরপর তারা দুজন মিলে ওই লাশটা নিয়ে বের হয়ে পড়ে। ওই মহিলার ফ্ল্যাটের ভেতরেই রান্নাঘরে তারা লাশটিকে রেখে গ্যাসের লাইন কেটে দেয়। এরপর তারা দুজন মিলে ওই সেক্রেটারি মহিলা এবং তার হাজব্যান্ডকে বন্দি করে নেয়। জিনহো তখন ওই মহিলাকে বলে যে তুমি যখন অ্যাডভোকেট ছিলে তখন তোমার কারণেই একটা খারাপ বিল্ডিং বানানো হয়েছিল, আর সেটার রিপোর্ট আমিই করেছিলাম, কিন্তু তোমার কারণেই আমার এতদিনের পরিশ্রম নষ্ট হয়ে যায়। সেই থেকে আমি তোমাকে ফলো করতে করতে এখানে এসেছি। আর তাছাড়া আমি জানি তোমার কাছে সেই ব্ল্যাক মানির অ্যাকাউন্ট বই রয়েছে, যেখানে ওই বিল্ডিং বানানোর সময় কে কে শহরে দুর্নীতি করেছে তার তালিকা আছে। আমি সেটা নেয়ার জন্য এখানে এসেছি। কিন্তু ওই মহিলা বলে যে আমার কাছে এমন কোনো কিছুই নাই। জিনহো তখন ওই ব্ল্যাক মানির অ্যাকাউন্ট বই খুঁজতে থাকে। এই ফাঁকে ওই মহিলা ইউসংকে বলতে থাকে যে আমি জানি তুমি ইচ্ছে করে এখানে আসোনি, নিশ্চয়ই জিনহো তোমাকে ফাঁসিয়েছে। ইউসং তখন তাকে বলে যে জিনহো নিচের ফ্লোরের মহিলাকে মেরে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তখন ওই মহিলা তাকে বলে যে যদি তুমি এখন আমাকে বাঁচিয়ে নাও তাহলে তোমার অ্যাপার্টমেন্টের সমস্ত ঋণ আমি পরিশোধ করে দেব। এই কথা শুনে ইউসং তাকে সাহায্য করতে চায়। সে তখন একটা ব্লেড এনে তার হাতের বাঁধন খুলে দিতে চায়, আর তখন জিনহো অ্যাকাউন্ট বুক খুঁজে না পেয়ে মহিলাকে মারার জন্য নিয়ে যায়। কিন্তু তারা ওই মহিলার বাসায় একটা ভল্ট খুঁজে পায় যেখানে অনেক অনেক টাকা রাখা ছিল। মহিলাটি তখন বলতে থাকে যে আমাকে মাফ করে দাও, আমি ওই কনস্ট্রাকশন থেকে ঘুষ নিয়েছিলাম। ইউসং তখন ওই মহিলাকে বাঁচানোর জন্য জিনহোয়ের দিকে সেই বাসায় থাকা পিস্তলটি দিয়ে গুলি করতে গেলে দেখে যে আসলে তার ভেতরে একটাও গুলি ছিল না। জিনহো তখন ইউসংকে বলে যে আরে হারামজাদা, তুই আমার সাথে ফাজলামি করতেছিস। এরপর সে তাকে মারতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে ওই মহিলা এসে বিষাক্ত গ্যাস দিয়ে জিনহোকে আক্রমণ করে বসে। এখন সবাই মিলে জিনহোকে মারার জন্য উঠে পড়ে লাগে,
কিন্তু জিনহো পালানোর সময় অনেক বেশি আঘাত পেয়েছে। এখন ইউসং জিনহোকে খুঁজে পেলে ওই মহিলাটি তাকে মেরে ফেলার জন্য বলে, কিন্তু সে আসলে তাকে মেরে ফেলতে চাইছিল না। কিছুক্ষণ পরে এমনিতেই জিনহো মরে যায়। তবে ওই মহিলা এবার উল্টা ইউসংকে মারতে থাকে। আসলে মেইন কালপ্রিট হচ্ছে এই মহিলা, কেননা সে চায় না এখানে গরিব মানুষরা সে ফ্ল্যাট কিনে তাদের সাথে বাস করবে। তাই সে এখানকার মানুষদেরকে কোনোভাবে ভাগিয়ে তাদের কাছ থেকে কম দামে ফ্ল্যাট কিনে নিয়ে যায়। ইউসং এবার সব কিছু বুঝতে পারে, কিন্তু এখন সে আর কোনো কিছুই করতে পারে না। কিছুক্ষণ পরে ওই মহিলা কয়েকটা বইয়ের ভেতর থেকে ওই অ্যাকাউন্ট বুকটা বের করে বলে যে, তোদের মতো বলদরা এটা কখনোই খুঁজে পাবি না। আমি এটা দিয়েই তো বিজনেসম্যানদের কাছ থেকে অনেক অনেক টাকা হাতিয়ে নেই। ওই মহিলা এবার ইউসংকেও মেরে ফেলতে যায়। তবে কপাল ভালো জিনহো এসে তখন ওই মহিলাকে মেরে ইউসংকে বাঁচিয়ে নেয়। আসলে তখন জিনহো মারা যায়নি, সে তখন ইউসং এর কাছে সমস্ত ডকুমেন্টগুলো চায়, কিন্তু ইউসং তখন ও সব কিছু পুড়িয়ে ফেলে। আর এরপরে ইউসং ওখান থেকে চলে আসে। আর এর কিছুক্ষণ পরে সেই গ্যাস ব্লাস্ট হয়ে তারা সবাই মারা যায় এবং হাসপাতালে ইউসং এর হুঁশ ফিরে আসে। এবার সে তো সবকিছুই হারিয়ে ফেলেছে, তাই সে তার মায়ের সাথে করে শহর থেকে গ্রামে চলে আসে এবং তার মা তাকে বলে যে, বাবা তোর আর ওখানে ফিরে যেতে হবে না, বরং তুই এখানে থাক, আমি তোর সমস্ত খেয়াল রাখবো। কিন্তু শেষমেশ দেখা যায় যে ইউসং আসলে আবার সেই ফ্ল্যাটে ফিরে আসে এবং একটা ড্রয়ারের ভেতর থেকে তার ফ্ল্যাটের ডকুমেন্টটা বের করে নেয়। আসলে সেদিন সে সবকিছু পুড়িয়ে ফেললেও নিজেরটা রেখে দিয়েছিল। এরপর শয়তানি হাসি হাসতে থাকে। ভালো থাকার লোভ নিজেও সে সামলাতে পারে না। হয়তো পরবর্তীতে সেও ওই মহিলার মতো শয়তান হয়ে উঠবে, কিংবা একজন ভালো মানুষ হয়েই বেঁচে থাকবে। এমনই এক রহস্য রেখে গল্পটি শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।